আমার নাম আকাশ। আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি একজন প্রবাসী, দীর্ঘ 10 বছর মালয়েশিয়াতে থেকেছি। কয়েক মাস হয়েছে আমি গ্রামে এসেছি। কয়েক মাস বলতে প্রায় 8-9 মাস হবে। এরই মাঝে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ইমরান, বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি গল্প পাঠে। আপনারা শুনছেন দ্য মেগা বক্স। আজকে আমরা জানবো আকাশের জীবনের ঘটনা। আকাশের সঙ্গে কি ঘটেছিল সেটা জানার পরে আপনার গা শিউরে উঠবে। তাহলে চলুন আমরা বেশি কথা না বলে সরাসরি আকাশের জীবনের ঘটনায় চলে যাই। তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম আকাশ, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। এখানে আমি ছোটবেলায় মানুষ হয়েছি। আমার বাবা মা সবাই ছিল দরিদ্র এবং খুবই গরিব ধরনের। তারা আমাকে অনেক কষ্ট করে জমিজমা বিক্রি করে প্রবাসে পাঠিয়েছিলেন উন্নত জীবনের আশায়। আমি পড়াশোনা তেমন করিনি, ক্লাস 5 পর্যন্ত পড়ে তারপরে আর পড়ার সুযোগ হয়নি। আমার বাবার সঙ্গে ক্ষেত খামারে কাজ করতে হয়েছে। পরবর্তীতে আমাদের এলাকার এক বড় ভাই, যিনি কিনা মালয়েশিয়া থাকতেন, তিনি এসে আমাদেরকে এরকমভাবে বুদ্ধি দেয় এবং মালয়েশিয়া আমি গিয়ে দীর্ঘ 10 বছর থেকে এসেছি কিছুদিন হয়েছে। এখানে আসার পরে সবাই আমাকে বেশ ভালোবাসতো, হয়তো এই কারণে যে আমি এখন টাকা পয়সার মালিক হয়েছি। আগে কেউই পাত্তা দিত না, এটা আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি। বাড়িতে আসার পরে আমার বাবা মা এবং আশপাশের সবাই বিয়ে করার জন্য চাপ দিতে লাগলো। কারণ হচ্ছে, যখন আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল 19 বছর, আর এখন প্রায় 29 বছরের বেশি হবে। মাঝখানে দেশে আসার জন্য অনেকবার বলেছে, কিন্তু দেশে আসেনি, প্লাস বিয়ে শাদিও করিনি। এখন বিয়ে শাদী করার জন্য সবাই জোরজবস্তি করছে। আমাকে তো এখন বিয়ে করতেই হবে। আমি মাকে বলেছি, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু চাচ্ছ তাহলে একটা মেয়ে খোঁজো, মেয়ে দেখো, আর যদি আমার পছন্দের মধ্যে পেয়ে যাই তাহলে আমি তোমাদেরকে বলবো, তোমরা সে মেয়ের বাড়িতে গিয়ে দেখে এসো, ঠিক আছে? মাকে এই কথা বলে আমি আমার বন্ধুদের সঙ্গে বেরিয়ে গেলাম ওই রাত্রেবেলা। আমার সঙ্গে ওই রাত্রেই এমন একটা ঘটনা ঘটবে সেটা আমি কখনো ভাবিনি। বন্ধুদের সঙ্গে বেশ কিছুদিন এরকম রাত্রেবেলা আড্ডা দেওয়া হচ্ছিল। ওই দিন রাত্রেবেলা আমার বন্ধুরা সবাই একত্রিত হয়েছিল। সাধারণত সবার সঙ্গে এরকম ভাবে দেখা হয় না, কেউ ব্যস্ত থাকে, কেউ কাজে থাকে, কেউ শহরে থাকে। তো আমার দুই বন্ধু যারা কিনা ঢাকায় চাকরি করত, তারাও গ্রামে এসেছিল। আর সময়টা ছিল ছুটির সময়, সেহেতু সবাই গ্রামে এসেছে। আর সবাই একত্রিত হয়ে ওই দিন রাত্রেবেলা আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম স্কুল মাঠে। আমরা যে স্কুলে পড়াশোনা করেছি 5 পর্যন্ত, আর আমার অন্যান্য বন্ধুরা তো পড়াশোনা করেছে, সেই স্কুলে আমরা একটা নাইট পার্টির আয়োজন করলাম। রাতের বেলা সাধারণত আমি খুব কম বের হই গ্রামে। ছোটবেলা থাকতেও গ্রামে খুব কম বের হয়েছি, বিদেশে যাওয়ার আগেও এরকম। আর মাঝে মধ্যে রাত্রেবেলা বাবার সঙ্গে খেতে সেচ দিতে যাওয়া লাগতো, তখন যেতাম। এই কয়েক বছর বিদেশে থেকে বেশ ভালোই টাকা পয়সা ইনকাম করেছি। আর এই অনুষ্ঠানের ম্যাক্সিমাম টাকাই আমি দিব বলে সবাইকে বলেছি। কিন্তু সবাই বলে কি যে, বেটা, কয়েক বছর বিদেশে থেকে টাকা পয়সা কামিয়ে এখন টাকার গরম দেখাচ্ছিস। আমি বললাম, বন্ধু, তা নয়, সারা জীবন তো তোদেরকে কিছু দিতে পারিনি, এবার সুযোগ হয়েছে কিছু একটা করার, আমিই করি। তখন সবাই বলল, না না, তোকে এসব বিষয় নিয়ে ভাবতে হবে না। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি বাকি জিনিসপাতির অ্যারেঞ্জ করবো, ঠিক আছে? আমি বিদেশ থেকে যেসব বিদেশি জিনিসপাতি নিয়ে এসেছি সেসব দিব। কিছু সিগারেটের প্যাকেট আছে, আর আমি দুষ্টু পানিও নিয়ে এসেছি, সেগুলো তো খেতে পারবি না, কি বললো? কয়েকজন বললো কি যে, না না, এসব আমরা খাবো না। আর আমরা কয়েক বন্ধু বললাম কি যে, তোরা খেলে খা, না খেলে না খা। তাই বলে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, আর কাজ কর তোরা, আমি 9টার দিকে আসবো, ঠিক আছে? আর বাজার সদায় যা লাগে সমস্ত কিছু তো করেই রেখেছিস। তখন বেলা 7টা বাজে। আমি এবং আমার বন্ধু সজীব দুজনে মিলে আমরা চলে গেলাম নদীর তীরে, সেই স্থানে যেখানে আমরা দুজন বসে থাকতাম। সবসময় আমরা এখানে বসে আড্ডা দিতাম। সজীবের সঙ্গে লাস্ট ওই বাড়ি দেখা হয়েছিল, তারপর মাঝে মধ্যে বিদেশে যাওয়ার পর কথা হয়েছে, কিন্তু সজীবের সঙ্গে এত বছর পরে এই প্রথম এই নদীর পাড়ে বসা হলো। আমাদের সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। গল্প করতে লাগলাম। গল্প করতে করতে কখন যে বেলা 11টা বেজে গেল, মানে রাত 11টা বেজে গেল, টের পেলাম না। তখন ভাবলাম যে এখন স্কুল মাঠে যেতে হবে রে, কারণ না গেলে ওরা সমস্ত কিছু একা একা করতে পারবে না। ওরা তো বলছিল যে 11টার পরে রান্নাবান্না শুরু করবে, তাই না? গিয়ে দেখি প্রায় অনেক কিছুই রেডি হয়ে গিয়েছে। আর এতক্ষণ বসে আমরা ওইখানে গল্প করছিলাম বলে আমাদেরকে খানিকটা বকা শুনতে হলো। তারপর সবাই মিলে রান্নাবান্না শুরু করলাম এবং পাশে বসেই আমরা আসর শুরু করলাম।
বিদেশ থেকে যেসব জিনিস নিয়ে এসেছি এবং আমার বন্ধুরা একটু শুকনা পাতার ব্যবস্থাও করেছে। সব মিলে বিদেশি সিগারেট, দুষ্টু পানি এবং শুকনা পাতা আমরা সবাই মিলে খেতে শুরু করলাম। ততক্ষণে রান্না হয়ে এসেছে। মূলত হচ্ছে আমাদের ব্যাচের মধ্যে একজন ছিল যে খুব ভালো রান্না করত, আর সে একটু ডিসেন্ট টাইপের। সে এইসব জিনিসও খায় না, সেহেতু তাকে দিয়ে রান্না করানো হচ্ছে। রান্না অনেকটা হয়ে এসেছে। রাত তখন 1টা বাজে। আমরা সবাই অনেকটা মাতালার মতো হয়ে গিয়েছি আর কি, কারণ এগুলো খাওয়ার পরে মাতালার মতোই লাগে। যাই হোক, রান্নাবান্না শেষ করে আমরা সবাই খেতে বসলাম। সবাই খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিতে দিতে প্রায় 2:30টার বেশি বেজে গেল। তারপর আর কি, গল্পই শেষ হচ্ছিল না। সবাই একে একে চলে গেল এবং আমি এবং আমার বন্ধু সজীব বললাম কি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাও চলে যাই। আর বাকি যারা ছিল তারা থালা বাসন সমস্ত কিছু স্কুল ঘরের বারান্দায় রেখে, মানে এখানে একটা ছোট স্টোর রুম আছে যেটা কিনা স্যারের কাছ থেকে চাবি নিয়ে আমরা রেখেছিলাম, সেই স্টোর রুমের মধ্যে রেখে আমরা দুজনে এগোতে শুরু করলাম। আমাদের কাছে একটা সাইকেল ছিল, সজীবের কাছে আর আমার কাছে। সজীব আমাকে বলল, বন্ধু তোর বাড়ি তো এখান থেকে অনেকটা দূরে, তাই না? চেয়ারম্যানের বাড়ির ওই পাল্লানের ওই পাশে, তোর তো যেতে সময় লাগবে। তুই এক কাজ কর বন্ধু, তুই আমার সাইকেল নিয়ে যা, না হলে এত রাত্রেবেলা হেঁটে হেঁটে যাবি। আমি বললাম কি যে না না বন্ধু, লাগবে না, তুই এটা তোর সাইকেল তুই নিয়ে যা, সমস্যা নাই। আমি তো ভাবতেছি মোটর সাইকেল কিনবো। তখন সজীব বলল, আরে বেটা মোটর সাইকেল কিনিস, টাকা পয়সা কিছু বেশি হয়ে গেছে বলে কি আমার সাইকেল তুই নিতে পারবি না? এই কথা বলার পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই তাহলে সাইকেলটা দিয়ে আমি যাচ্ছি, তোর বাড়িতে চলেই আসছে। স্কুল থেকে সামান্য একটু দূরেই সজীবের বাড়ি, আর সজীবের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশ খানিকটা দূরে। সজীব সাইকেলটা দিয়ে ভালোই করেছে, কারণ এতটা পথ হেঁটে যেতে গেলে নির্ঘাত কোনো জায়গায় ঘুরে পড়ে যেতাম, কারণ আজকে বেশি খেয়ে ফেলেছি। আর সাইকেল চালিয়ে টুকটুক করে চলে গেলে তাড়াতাড়ি চলে যেতে পারবো। চারিপাশে সবকিছু ডাবল ডাবল দেখছি আর মাথাটা ঘোরাচ্ছে। আমি খানিকটা দূরে গিয়ে সাইকেলটা নিয়ে খালের পাড় দিয়ে যাচ্ছিলাম। খালের পাড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই আমি কিন্তু কোনো কিছুর সঙ্গে একটা বেঁধে নিচে পড়ে গেলাম। পড়ে ঘাসের উপর, মানে ঘাসের উপর পড়ে আকাশের দিকে তাকালাম। দেখলাম আকাশের সমস্ত মেঘগুলো গোল গোল ঘুরছে এবং ঘুরে আমার দিকে এগিয়ে আসছে। দেখতে এত ভালো লাগলো, ভাবলাম আজকে এই ঘাসের উপরেই শুয়ে থাকি। নেশা যখন কাটবে তখন বাসায় যাব, আর এই অবস্থায় বাসায় গেলে হয়তো তেমন মজা পাবো না, বা গিয়ে ঘুমাতে হবে। এখানে কিছুক্ষণ থাকি। পাশে হু করে বাতাস বইছিল আর আমি শুয়েছিলাম, আকাশের দিকে তাকিয়ে আছি। আকাশ দেখতে অদ্ভুত রকমের সুন্দর লাগছে। হঠাৎ করেই লক্ষ্য করলাম আকাশের ওপর দিয়ে আমি যেখানে তাকিয়ে আছি ওইখান দিয়ে পরপর 3টা আগুনের গোল্লা উড়ে গেল। আমি দেখে চমকে গেলাম। আগুনের গোল্লা এরকম মাতাল অবস্থায় আমি ভুলভাল দেখছি না তো? আমি সেটাই ভাবতে লাগলাম, কিন্তু না, ভুলভাল দেখছি না, সত্যি সত্যিই আগুনের গোল্লা উড়ে গেছে এবং একটু দূরে গিয়ে সেই আগুনের গোল্লাগুলো মিলিয়ে গেল। খানিকটা পর আমি ভাবলাম হয়তো কোনো তারা ছুটেছে, কিন্তু তারা এত কাছ থেকে কিভাবে দেখা যাবে? মনে হচ্ছিল আমার উপর থেকে প্রায় 10 হাত উপর দিয়ে গেল। আমি দেখে খানিকটা চমকালাম। তারপর ওইখানে শুয়ে থাকলাম বেশ কিছুক্ষণ। শুয়ে থাকা অবস্থায় আমি অদ্ভুত একটা ফুলের ঘ্রাণ পেলাম। এই ফুলের ঘ্রাণটা কেমন আমি বুঝতে পারছি না। এরকম কোনো ফুলের ঘ্রাণ বা পারফিউম আমি আমার এই ক্যারিয়ারে কোনোদিন পাইনি। কোন ফুলের ঘ্রাণ এটা আমি বুঝতে পারলাম না। তারপর আমি ফজরের আজান পর্যন্ত সেখানে শুয়ে থাকলাম। খানিকটা তন্দ্রা এসে গিয়েছিল, কিন্তু ফজরের আজান কানে ভেসে আসতেই আমি সঙ্গে সঙ্গেই সাইকেলটা নিয়ে হেঁটে হেঁটেই বাড়ি থেকে চলে গেলাম। সাধারণত আমার সাইকেল চালানোর কথা, কিন্তু সাইকেল যে চালাতে হবে সেই সেন্সটাই আমার মধ্যে ছিল না, কারণ ওই সময় তন্ত্র তখনও ছিল। আমি বাড়িতে গিয়ে সাইকেলটা বারান্দায় উঠিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম ভাঙলো প্রায় 1টার কাছাকাছি সময়। আমাকে সজীব ডাকলো আর কি, বন্ধু কোথায়, আমার সাইকেলটা দে, একটু দক্ষিণ পাড়া যাইতে হবে। তখন আমি ঘুমাচ্ছি, আমার মা আমাকে ডেকে দিল। আমার বন্ধু ভেতরে আসলো, তার সঙ্গে কথা বললাম। তারপর ওকে বললাম যে গত রাতে কি হয়েছিল। তো বলো কি, যদি তো আসলেই পাগল আছিস তা আমাকে বলতি। আমরা মাঠের মধ্যে শুয়ে থাকতাম, আসমানে জ্যোৎস্না দেখতাম, মেঘ দেখতাম, তুই বেটা একা একাই এখানে শুয়েছিলি। তখন আমি বললাম কি, যা রে, আমি কি ইচ্ছা করে হয়েছে নাকি? এখানে রাস্তাগুলো দাদ্র ক্ষদ্র না, যা কোনো পড়ে গেছিলাম, পড়ে গিয়েই তো এই অবস্থা। তারপর ও ওর সাইকেল নিয়ে চলে গেল। আমি ঘুম থেকে উঠে গত রাতের কথা মনে করলাম। আমি গত রাতে যখন উপর দিয়ে ওই আগুনের গোলাগুলো যেতে দেখেছিলাম, তারপর আরো কিছু দেখেছি। আমার মনে হতে লাগলো যে কোনো একটা মেয়েকে আমি দেখেছি যে কিনা আমাকে দূর থেকে দেখছিল। আসলে কি এটা স্বপ্ন ছিল নাকি তন্দ্রা ছিল নাকি সত্যিই দেখেছি, আমি সেটা বুঝতে পারলাম না। তবে সেই ঘ্রাণটার কথা আমার মনে আছে, তীব্র সেই ঘ্রাণটা। এর 2 দিন পরের ঘটনা। আমি
আমাদের ভিটার ওইখানে দাঁড়িয়ে আছি। আমার একটু সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, বিদেশে থেকে দামি ব্র্যান্ডের সিগারেট খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। আর আমি সন্ধ্যার পরে তো আর বাসায় সিগারেট খাওয়া যেত না, তাই না? সেহেতু আমি সিগারেট খেতে হলে আমাদের বাড়ির পাশেই একটা ভিটা ধরনের জায়গা আছে, আম বাগান আর কি, সেই আম বাগানে চলে যেতাম। আম বাগানের ওইখানে আমি আমার ছোট ভাইকে দিয়ে একটা মাচালি বানিয়েছি। সন্ধ্যার পরে ওই আম বাগানের ওইখানে গিয়ে বসে থাকি। বেশ বাতাস, আর কারেন্ট চলে গেলে তো হু হু বাতাস বয়। সেই বাতাসের মধ্যে এখানে মাঝে মধ্যে ঘুমিয়েও পড়ি। আমি রাতের বেলা খাওয়া শেষ করে সিগারেট খাওয়ার জন্য এখানে গেলাম। খানিকটা সিগারেটের টান দিতেই আমি সেই ফুলের ঘ্রাণটা আবার পেতে লাগলাম। আমবাগানের মধ্যে এই ফুলের ঘ্রাণটা কোত্থেকে আসবে সেটাই বুঝতে পারলাম না। তারপর আমি আমবাগানের মধ্যে শুয়ে পড়লাম। শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আমার চোখ খুললো একটা মেয়ের কণ্ঠে, সে আমাকে ডাকছে। আমি দেখছি আমার সামনে সুন্দর দেখতে একটা মেয়ে মানুষ সালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে আছে এবং সে আমাকে ডাকছে। এত সুন্দর মেয়ে মানুষ আমি দেখে খানিকটা বিস্মিত হলাম, এটা কোন মেয়ে? তারপর আমি চোখ কষলে সামনের দিকে তাকিয়ে দেখলাম কোনো মেয়ে আশেপাশে কেউ নেই। সঙ্গে সঙ্গে সেই ঘ্রাণটাও সেখান থেকে চলে গেল। আমি বাড়িতে চলে গেলাম, কারণ এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এই গ্রামের প্রত্যেকটা ইট কাঠ পাথর সবকিছু বদলে গেলেও গ্রামের বাতাস পরিবেশ এখনো আগের মতোই আছে। একটা সময় এই গ্রামে কত সময় কাটিয়েছি, এত বছর পর গ্রামে ফিরে কি আনন্দই না লাগছে। 2 দিন পরে মা আমার জন্য একটা মেয়ে দেখার জন্য যেতে বললেন কি যে অমুক গ্রামে একটা মেয়ে আছে, সেই মেয়েকে তোকে দেখতে যেতে হবে, তুই চল। আমি বললাম কি যে মা আমি যাবো না, তোমরা দেখে পছন্দ করে আসো, আমি আজকে একটু সদরে যাব। তখন আমার মা বলল কি যে ফদরে যাওয়ার দরকার নাই, তোর বাপ আর তোর মামা আর তুই যাবি, যদি না যাস তাহলে দেখিস খবর আছে, এর আগেও একটা ছেলেকে না করেছিস। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু বলতেছ তাহলে যাই, কখন যেতে হবে? তখন মা বলল কি যে উঠছিস তো বেলা 10টা বাজায়া, এখনই যা, উঠে গোসল টোসল করে তোর মামা তো এসে রেডি হয়ে বসে আছে, আজকে যাবে, তাদেরকে বইলে আসছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি রুমের ভিতরে গিয়ে গোসল টোসল করে ভালো একটা জামা কাপড় পরে বের হলাম। মেয়ে দেখার জন্য এই প্রথমবার যাচ্ছি। এর আগে অবশ্য 2-3টা মেয়ে আমার মামা এবং মা দেখেছে, কিন্তু সেগুলোকে আমার পছন্দ হয়নি। আমি মেয়ে দেখার জন্য সেখানে গেলাম। মেয়ে দেখার জন্য আমাদের পাশের গ্রামে যেতে হবে। আমি মেয়ের জন্য অপেক্ষা করে বসে আছি কখন মেয়ে আসবে। খানিকক্ষণ বাদে মেয়ে এবং মেয়ের যে বোনেরা আছে বা ভাবিরা আছে তারা ঘরের ভিতরে মেয়েকে নিয়ে প্রবেশ করলো। মেয়ের পরনে একটা হলুদ রঙের শাড়ি, বিয়ের হলুদ না, তবে একটা কাঁচা হলুদ রঙের শাড়ি, দেখতে খুবই দুর্দান্ত লাগছিল। প্রথম ভেবেছিলাম যে মেয়েটাকে দেখবো না, কিন্তু যখন মেয়েটা তার ঘুমটা সারালো এবং আমার মামা বলল দেখ মেয়ে পছন্দ হয় কিনা, আমি তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। কারণ হচ্ছে যে মেয়ে আমার সামনে বসে আছে এই মেয়েকে গত রাতেই আমি স্বপ্নে ওই মাচালির কাছে দেখেছি এবং সে আমাকে ইশারা দিয়ে ডাকছিল, উঠেন উঠেন এরকম ভাবে বলছিল এবং ডাকছিল। আমি অবাক হয়ে গেলাম, এই মেয়েটা। আমি তখন বললাম আরে আপনি? এই কথা শোনার পরে মামা বলে উঠলো চিনিস নাকি ওকে? আমি বললাম না। আমি কথাটা চেপে গেলাম, কারণ হচ্ছে গতকালকে মেয়েটা যে ওইখানে গিয়েছিল সেটা তো আমি দেখেছি। আসলে কি গিয়েছিল নাকি স্বপ্ন ছিল? কারণ মেয়েটার বাড়ি 2 গ্রাম পরে, আর এই 2 গ্রাম পেরিয়ে সে যে আমার কাছে যাবে সেটা তো ভাবনার মধ্যেও আসে না। আমি অনেক বিস্মিত হলাম, আর এই মেয়েকেই আজকে আমি দেখতে এসেছি। বিষয়টা আসলেই তো বিস্ময়কর। আমি খানিকটা চমকে গিয়ে বললাম কি যে মামা মেয়ে আমার পছন্দ হয়েছে, কারণ মেয়েকে আমি গত রাতেই পছন্দ করে ফেলেছি, আর তাকে যখন স্বপ্নে দেখেছি আমার ভালো লেগে গিয়েছে। আমি হ্যাঁ করে দিলাম। তারপর সেই মেয়েটার সঙ্গে ধুমধাম করে 2-1 দিন পরেই আমার বিয়ে হলো। খুব শর্ট টাইমে আমি বিয়ে করতে চাচ্ছিলাম, কারণ মেয়েটার প্রতি আমার মন এসে গেছে এবং তার প্রতি আমার একটা অন্যরকম মায়া এবং ভালোবাসা কাজ করা শুরু করেছে। মেয়েটার সাথে আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আমি বাসর ঘরে গিয়ে তাকে বললাম কি যে আপনাকে আমি বিয়ে করেছি কেন জানেন? তখন মেয়েটা বলল কি যে কেন? আমি বললাম কি যে আপনাকে আমি বিয়ে করেছি কারণ আপনাকে আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে দেখেই আপনাকে আমার পছন্দ হয়ে গিয়েছে। যেদিনকে আপনাকে দেখতে গিয়েছি তার আগের দিনই আপনাকে স্বপ্নে দেখে আমার খুব পছন্দ হয়েছে, যার কারণে আমি আপনাকে হ্যাঁ করে দিয়েছি এবং দ্রুত বিয়ে করার জন্য আমি জানিয়েছি। মেয়েটা আসলেও দুধে আলতা, গায়ের রং একদম প্রচন্ড পরিমাণ ফর্সা, মানে ওরকম ফর্সা না, শ্যামলা বর্ণ, দেখতে এত মায়াবী, ইচ্ছে করে সারাদিন তার দিকে তাকিয়ে থাকি। আমি হচ্ছি কালো ছেলে, গ্রামের অশিক্ষিত ছেলে, আমার কপালে যে এরকম একটা ভালো বউ জুটবে আমি কখনো কল্পনা করিনি। বন্ধুরা বলছে সবই টাকার খেলা, টাকার জন্য মেয়েকে তোর কাছে বিয়ে দিয়েছে, তবে বিয়ে হয়েছে ঘরোয়া হবে।
ইচ্ছা ছিল বড় করে অনুষ্ঠান করতে, কিন্তু মেয়ের বাপের সামর্থ্য নেই। সেরকম ভাবেই অনুষ্ঠান করা হয়েছে, টুকটাক ওই তুলে নিয়ে আসা আর কি। যাই হোক, বিয়ে হবার পরে বউকে অনেকেই দেখতে আসলো, বেশ কিছুদিন সময় কাটলো। ওর সঙ্গে আমার দাম্পত্য জীবন খুব ভালো কাটছিল। হঠাৎ করেই এক রাতের ঘটনা, আমি ওর সঙ্গে শুয়ে আছি, ও আমার সঙ্গে শুয়ে আছে। আমি রাতের বেলা উঠে লক্ষ্য করলাম ওকে আমি দেখতে পাচ্ছি না। আমার পাশে শুয়ে তো আছে, কিন্তু ওর শরীরটা অদৃশ্য। আমি হাত দিলে তাকে দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি, কিন্তু তার শরীর অদৃশ্য। আমাদের দুজনের শরীরে তখন কাপড় ছিল না। আমি দেখে অবাক হয়ে গেলাম, কারণ ওর শরীর দেখা যাচ্ছে কিন্তু ওকে দেখা যাচ্ছে না। এটা দেখে আমি চমকে গেলাম। চমকে গিয়ে হুট করে উঠে পড়লাম। ওইখান থেকেই শুরু হলো, মূলত হচ্ছে এই অদ্ভুত ঘটনা সূচনা। আমি উঠে তখন লাইটটা জ্বালানোর সঙ্গে সঙ্গে দেখলাম হ্যাঁ, ও ওইখানে আছে, কিন্তু আমাদের ঘরে যে ডিম লাইট ছিল সেই ডিম লাইটে তো ওকে স্পষ্ট দেখার কথা, আমি ওকে দেখতে পেলাম না। আমি ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল বা স্বপ্নে টপ্নে দেখেছি। ও তখন উঠে বলল, কি হয়েছে? আমি তখন বললাম, না না, কিছু না। ওইদিনকার 2 দিন পরের ঘটনা। আমাদের বাড়িতে যে দুধ দেওয়া গরুটা ছিল, সেই দুধ দেওয়া গরুটা হঠাৎ করে দুধ দেওয়া বন্ধ করে দিল এবং সে অসুস্থ হয়ে গেল। আমার মা বলেছিল যে 2 দিন আগে আমার বউ নাকি দুধ দোয়াতে গিয়েছিল, তারপর থেকে এই গরুর এই সমস্যা। একজন ভেটকে ডাকা হলো। সে বলল, গরুর অবস্থা তো খুবই শোচনীয়, গরুকে আপনারা জবাই করে ফেলেন, না হলে 2-3 দিনের মধ্যে এই গরুটা মারা যাবে। এই কথা শোনার পরে আর কি করার, আমাদের অনেক পছন্দের একটা গরু ছিল। গরুটা এখন পর্যন্ত প্রায় 8 থেকে 10টা বাছুর জন্ম দিয়েছে, আর দুধ তো আমরা সে 8-10 বছর ধরেই খাচ্ছি। কিন্তু হঠাৎ করে এরকম হওয়ার, হয়তো বুড়ো হয়ে গিয়েছে তাই হয়তো। তারপর আর কি, গরুটাকে জবাই করে ফেলা হলো এবং মাংস কেটে কেটে আশপাশের আত্মীয় স্বজনদেরকে দেওয়া হলো এবং ফ্রিজে করে রাখা হলো। সেই মাংস আমরা কয়েকদিন খেলাম। এরকম করে আস্তে আস্তে আমাদের বাড়ির পরিবেশ নষ্ট হতে শুরু করলো। সবাই বলল যে আমার বউ নাকি অপয়া, এবং আমার বউ যখন বাড়িতে এসেছে সেদিন থেকেই নাকি আমাদের শনির দশা লেগে আছে। কিন্তু এই কথা আমি বিশ্বাস করতাম না, কারণ আমার বউ সবসময় সবার মন জুগিয়ে চলতো। কিন্তু মাঝে মধ্যে খুবই অদ্ভুত লাগতো যে আমার ঘুম থেকে উঠে ওকে আমি দেখতে পেতাম না আশেপাশে। কিন্তু আমার ঘরের দরজা বন্ধ করা, সমস্ত কিছু বন্ধ করা, ঘুম থেকে উঠে ওকে আমি দেখতে পেতাম না। এর কয়েকদিন পরের ঘটনা, আমার মধ্যরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। মাঝে মধ্যেই আমার ঘুম ভেঙে যাওয়ার অভ্যাস ছিল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি একটা সিগারেট ধরাতাম। ঘরের ভিতরে তো এখন খেতেই পারি, বড় হয়ে গেছি, আর ঘরের মধ্যে খেলে কেই বা দেখবে। ওই সময় একা ছিলাম, যার কারণে বাহিরে গিয়ে খেতাম। আমি উঠে সিগারেটের প্যাকেটটা খুঁজতে লাগলাম। পাশে হাত দিতে দেখলাম আমার বউ পাশে নেই। আমি ডিম লাইটটা জ্বালাতে গিয়ে দেখি কারেন্টও নেই। সিগারেট জ্বালানোর জন্য লাইটার দিয়ে মাত্র আগুনটা ধরিয়েছি। আমি সামনে যেটা দেখতে পেলাম সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার বউ নিচে বসে আছে এবং তার চোখগুলো রক্তবর্ণ, যেন আমাকে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা। আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে লাইটারটা আবার জ্বালাতেই দেখি বউ সেখানে নেই। আমি বউকে ঘরের মধ্যে খুঁজতে লাগলাম, কিন্তু আশেপাশে খুঁজে দেখি কোথাও নেই। তারপর দেখলাম সে বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। আমি কি সত্যি দেখলাম নাকি ভূতি কোনো কিছু দেখলাম, কিছুই বুঝতে পারলাম না। তবে ওর আচরণ আমার কয়েকদিন ধরেই খুব খারাপ লাগছে। ও কেমন যেন একটু গুমট অবস্থায় থাকে সেই শুরু থেকেই। তারপর রাতের বেলা যখন ঘুম থেকে উঠি, ও বেশিরভাগ সময় আমার পাশে থাকে না, কিন্তু হঠাৎ করে আমার পাশে চলে আসে। বাইরে মুহূর্তের মধ্যে যে কোনো কাজ করে ফেলে। ধরুন ওকে রান্না করার জন্য দিলাম, কিন্তু সাধারণত রান্না করার জন্য একটু টাইম তো লাগে, কিন্তু ও এত দ্রুত রান্না করে ফেলতো যেটা আসলে বলার মতো ছিল না। সব মিলিয়ে যে কোনো কাজ দিলেই ও খুব দ্রুত সেটাকে কমপ্লিট করে ফেলতো। এসব বিষয় নিয়ে আমার পরিবারের কারোর কাছে কমপ্লেন ছিল না ওকে নিয়ে, কিন্তু সবাই বলতো যে ও বাড়িতে আসার পরেই বাড়িতে শনির দশা লেগেছে। একে একে ব্যবসায় লস, একে একে বাড়ির গরু হাঁস মুরগি সব মারা যাওয়া, এসব বিষয় দেখে সবাই বেশ চিন্তিত হয়ে পড়ল। তারপর আমার আব্বা চিন্তা করলো যে বাড়িতে একটা মিলাদের আয়োজন করবে। সেই মিলাদের আয়োজন করার জন্য একজন হুজুরকে ডেকে নিয়ে আসলেন এবং বললেন কি যে অমুক দিন মিলাদ আছে, দয়া করে একটু দোয়ার মাহফিল করে যাবেন, এবং কয়েকজন মানুষকে দাওয়াত দিল। দিনটা ছিল শুক্রবার এবং ওই দিন নামাজ শেষ করে সবাই আমাদের বাড়িতে খাওয়ানোর জন্য আসে। ওই দিনকে একটু আপ্যায়ন করার ব্যবস্থা ছিল এবং বাড়িতে একটা দোয়া মাহফিলের অনুষ্ঠান ছিল। তো আমাদের মসজিদের যে হুজুর উনি আবার ছিলেন না, আমাদের দূরের মাদ্রাসার একটা পীর সাহেব ছিলেন, যিনি কিনা ওই মাদ্রাসার প্রধান ছিলেন। ওনার সঙ্গে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল। আমার বাবা ওনাকে
আমন্ত্রণ জানানোর পরে উনি তার শাগরেদ সহকারে ওই দিন নামাজ শেষ করে আমাদের বাড়িতে আসলেন। বাড়িতে এসে আমাদের উঠানে গোল করে পাটি বিছিয়ে দেওয়া হয়েছিল এবং মিলাদের আয়োজন করা শুরু করলো, এবং মানে প্রথম তো দোয়া করে, দোয়ার আয়োজন করা শুরু করলো। আমাদের ওই হুজুর বাড়িতে পাড়া দেওয়ার সঙ্গেই কেমন যেন একটা সন্দেহর আশ্বাস তার মধ্যে দেখা গেল, সন্দেহ করা শুরু করলো। এবং পরবর্তীতে হুজুর আমার আব্বার কানে কানে বললেন, ভাই সাহেব, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমার মনে হচ্ছে এই বাড়ির আশেপাশে কোনো জিন আছে, আমি গন্ধ শুকে অনুভব করতে পারছি। এই কথা বলার পরে আমার আব্বা আমাকে ডেকে বললেন, হুজুর তো এই কথা বলতেছে, কি ব্যাপার বলতো? আমি তখন বললাম, হুজুর, এমনটা কি সত্যিই হতে পারে? তখন আমি এবং আমার আব্বা হুজুরকে ঘরের ভিতরে নিয়ে গেলাম। ঘরের ভিতরে আমাদের আরেকটা ঘর আছে, সেই ঘরের ভিতরে নিয়ে বসিয়ে তাকে বললাম, হুজুর, এরকম এরকম সমস্যা, আপনাকে তো আব্বা হয়তো কিছু বলছে যে গরু মারা গেছে, হাঁস মুরগি মারা যাচ্ছে, ব্যবসায় লস, পুকুরে মাছ দিছিল সেইগুলো মারা যাচ্ছে, আর বাড়িতে প্রায় অনেকেই অসুস্থ অবস্থায়, মানে সবাই অসুস্থ, এই বাড়িতে যে শনির দশা লাগছে সেটা বুঝতেই পারতেছি। তখন হুজুর বলল কি যে এই বাড়িতে জিনের আছর আছে, যার কারণে এই বাড়ির এই অবস্থা। তারপর আমি বললাম, জিনের আছর থাকবে কিসের জন্য, আর হইতে পারে, কিন্তু আপনারা একটু উদ্ধার করেন, এই বাড়ির মধ্যে জিন প্রবেশ করবে, এটা তো আসলেই অসম্ভব ব্যাপার। তখন ইমাম সাহেব বললেন কি যে, সেই হুজুর বললেন কি যে বাড়িতে সদস্য কয়জন আছে? আমি তখন বললাম, আব্বা, আম্মা, আমার ছোট ভাইয়ের বউ, আমি, আমার বউ, এই আর তো কেউ নাই, আর থাকার মধ্যে মাঝে মধ্যে বোনেরা আসে, এছাড়া তো আর কেউ না। তখন হুজুর সাহেব বললেন কি যে আমি বাড়ির চারপাশটা একটু ঘুরে ফিরে দেখতে চাই। তখন হুজুর বাড়ির চারপাশে ঘুরে ফিরে দেখলেন এবং চারপাশে দেখে সে বিস্মিত হয়ে গেলেন। দেখলেন বাড়ির চারপাশে 4টা আম গাছ এবং 6টা কাঁঠাল গাছের মধ্যে একটা বিশেষ চিহ্ন দেওয়া, যে চিহ্ন শুধুমাত্র ইফরিত জিনেরাই দিতে পারে, এবং এই ইফরিত জিনেরা মানুষের ওপর বশ করে তার সঙ্গে থাকতে চায়। হুজুর সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যে আমাদের বাড়িতে নিশ্চিত রূপে কোনো জিন আছে এবং সে আমাদের সঙ্গেই থাকছে। এই কথা শোনার পরে আমরা সবাই বিস্মিত হয়ে গেলাম, সবাই অবাক হয়ে গেলাম। আর দোয়া মাহফিল শুরু হচ্ছিল না, আশেপাশে যারা আসছিল তারা এগুলো দেখে বলল কি যে, হুজুর, আর তাড়াতাড়ি দোয়া শুরু করেন, আমরা তো বাড়িতে যাব, তাই না? হুজুর তখন বললেন কি যে, দাঁড়াও, এখানে বিশ্বে নিশ্চয়ই কিছু অদ্ভুত বিষয় আছে যেটা আসলে আমাদেরকে দেখতে হবে। তোমরা আমাকে আগে বলো না কিসের জন্য? এসব বিষয় তো আসলেই হেলাফেলা করার জিনিস না। হুজুর চারিপাশে প্রায় 4টা তাবিজ ভেতর থেকে বের করলেন মাটি খুঁড়ে, এবং সেখানে হুজুর দেখে বুঝতেই পারলেন যে এখানে নিশ্চয়ই এই বাড়িতে কোনো ইফরিত জিন আছে, যে জিনেদের কাজ হচ্ছে কোনো পুরুষ মানুষ অথবা মহিলা মানুষকে বশ করে তার সঙ্গে থাকা, এবং তারা তাকে বিয়েও করে এবং মানুষের বেশে এখানে থাকে। তখন আমি বললাম কি যে, হুজুর, এমন তো হওয়ার কথা না, বাড়িতে তো আমরা এই কয়জনই থাকি, আপনি তো দেখলেন, তাই না? তখন হুজুর বললেন কি যে, তোমাদের বাড়িতে যারা যারা আছে প্রত্যেককে ডাকো, ডেকে এখানে উপস্থিত করো, আমি সবার সঙ্গে কথা বলবো। তারপর আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, বাবা, মা এবং আমি সবাই সেখানে উপস্থিত হলাম। খানিকক্ষণ বাদে হুজুর বললেন কি যে, আকাশ, তোমার স্ত্রীকে তো দেখতে পাচ্ছি না, তাকে নিয়ে আসো। আমি তখন হুজুরকে বললাম, হুজুর, ও সম্ভবত ভেতরে আছে, হয়তো নামাজ পড়তেছে, একটু আগে দেখছিলাম গোসল করে ঘরে গেছে, নামাজ পড়তেছে মনে হয়। আমি তখন আমার নিজের ঘরে আমার স্ত্রী ওকে ডাকার জন্য ভেতরে গেলাম। ভেতরে গিয়ে আমি আসলে কাউকেই দেখতে পেলাম না। ঘরের ভিতরে তো ওকে প্রবেশ করতে দেখেছি একটু আগে। আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, কিন্তু কোথাও আমার স্ত্রীকে আমি খুঁজে পেলাম না। হুজুর এই কথা শোনার পরে বলল কি যে, আমি যেটা ভেবেছিলাম ঘটনা সেটাই, তোমরা আমার পিছে পিছে আসো, তবে কেউ ভয় পাবা না, ঠিক আছে? পুরো বাড়ি ভর্তি মানুষ, শুধু 1-2 জন না, প্রায় 20-25 জন মানুষকে দাওয়াত করা হয়েছে আজকের এই দোয়া মাহফিলে। সঙ্গে এই হুজুরও এসেছে, হুজুরের সঙ্গে তার 2 জন শাগরেদও এসেছে। হুজুর শাগরেদকে বললেন কি যে, তোমরা পিছন দিকে দিয়ে গিয়ে বন্ধ করো, আর আকাশ, তোমার রুমটা কোথায় সেটা বলো। আমি দেখিয়ে দিলাম, বড় ঘরের কর্নারের রুমটাই আমার, এই বিল্ডিংটা আমার টাকাতেই দেওয়া, সেহেতু আমি বড় ঘরেই থাকি। তারপর হুজুর 2 জন পিছনে গিয়ে বন্ধ দিয়ে ফেললো এবং আমার সঙ্গে বড় যে হুজুর ছিল সে বড় হুজুর গেল। বড় হুজুর আমার রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই একটা আলাদা রকমের অদ্ভুত শব্দ আমি শুনতে পেলাম, যে শব্দটা আসলে অবাক করার মতো। হুজুর সেই ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে তার হাতে থাকা একটা পবিত্র পানি আশেপাশে ছিটাতে লাগলেন এবং চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলেন। আমার পেছনে আমার বাবা, মা, ভাই বোন এবং গ্রামের আরো কিছু মানুষজন দাঁড়িয়ে আছে।
সবাই উকি দিয়ে দেখার চেষ্টা করছে আসলে হচ্ছেটা কি। আর হুজুর এখানে এসেছিল দোয়া মাহফিল করতে, কিন্তু সে যে এমন একটা জিনিস দেখবে সেটা একদমই ভাবেনি। হুজুর ঘরের ভিতরে গিয়ে দোয়া করতে লাগলো এবং খানিকক্ষণ বাদেই ঘরের পরিবেশ পরিবর্তন হয়ে গেল। ঘরের চারপাশে একটা কালো মেঘে ছেয়ে গেল। হঠাৎ করে একটু আগেও রোদ ছিল, রোদের কারণে মানুষ গরমে কষ্ট পাচ্ছিল, কিন্তু এখন হঠাৎ করেই পুরো আকাশে কালো মেঘে ছেয়ে গেল। আশপাশটা কালো ধোঁয়া উঠতে লাগলো এবং ভেতরে হুজুর যখনই চোখ খুললেন তখন সেই পড়াপানিটা দেয়ালের সঙ্গে ছেটানোর সঙ্গে সঙ্গেই একটা অদৃশ্য কালো ছায়া দৃশ্যমান হতে শুরু করলো এবং আস্তে আস্তে সেই কালো ছায়াটা আর কেউ নয়, বরং আমার স্ত্রীর রূপে পরিণত হলো। আমি দেখে ভীষণ অবাক হলাম এবং খানিকক্ষণ বাদে হুজুর বললেন কি যে তুই তোর আসল রূপে ফিরে আয়, না হলে কিন্তু তোকে আরো কষ্ট দিব। হুজুর তার গায়ে পড়াপানি ছিটিয়ে দিতে লাগলেন এবং সেই জিনটা বলল কি যে আমি আমার আসল রূপে ফিরে যাব না, আমি এখান থেকেও যাব না। আমি আকাশকে ভালোবাসি এবং ভালোবেসে ওকে বিয়ে করেছি এবং এখানেই আমি থাকবো। এই কথা শোনার পরে আমার ভয়ে আমার চোখ মুখ একদম শুকিয়ে আসলো, আমার গলা শুকিয়ে আসলো। আমি তাকে বললাম কি যে এটা কে হুজুর, এটা কে? আমার বইয়ের ভিতরে কি কোনো জিন প্রবেশ করেছে? এটা বলার পরে সেই পীর সাহেব বললেন কি যে সমস্ত কিছু জানতে পারবে। তারপর সেই জিন মেয়েটার গায়ে আরো বেশি করে পানি ছিটিয়ে দিতে লাগলো এবং হুজুর বলল এটা তোমার বউ না, এটা হচ্ছে একটা ইফরিত জিন, যার কাজই হচ্ছে সুন্দর সুন্দর সব ছেলেদেরকে টার্গেট করে তাদেরকে বিয়ে করা এবং তাদের সঙ্গে সংসার করা এবং তাদের সর্বনাশ করা, তাদের ক্ষতি করা। তখন আমি বললাম কি যে না না হুজুর, ও আমাদের কোনো ক্ষতি করেনি, ও তো আমাকে খুব ভালোবাসে, সবসময় আমার আদর যত্ন করে, আমাকে কত ভালোবাসে। ও একটা জিন হতে পারে না, কখনো একটা পরী হতে পারে না, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। হুজুর তখন বললেন কি যে সমস্ত কিছু আমি তোমার চোখের সামনেই দেখাচ্ছি, তারপরেই তুমি বুঝতে পারবে। এরপর হুজুর সেই পড়াপানিটা আবার তার গায়ে ছিটিয়ে দিতে লাগলো। তারপর সেই মেয়েটা তার আসল রূপে ফিরে আসলো। আসল রূপে ফিরে আসার পরে ইফরিত জিন দেখে আমি চমকে গেলাম। ইফরিত জিনদের দেখতে এরকম হয় সেটা জীবনের প্রথম দেখলাম। আমার স্ত্রী একটা জিনে পরিণত হলো। সে আকাশে ভাসতে লাগলো, আকাশে বলতে শূন্যে ভাসতে লাগলো। তার গায়ে কালো রঙের একটা পোশাক পরা, চোখগুলো বড় বড়, চুলগুলো একদম কোমর পর্যন্ত। তার চেহারা ঠিকমতো দেখা যাচ্ছে না, কারণ চেহারা আসল কালো কাপড় দিয়ে ঢাকা। আমি দেখে চমকে গেলাম, আমার চোখ দিয়ে টকটক করে পানি পড়ছে, কারণ আমি আমার স্ত্রীকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতাম আর ওকেও আমি সেরকম ভাবেই ভালোবেসেছিলাম আর ও আমাকে এত পরিমাণ ভালোবাসতো। তবে আমি আন্দাজ পেয়েছিলাম, আমি যখন ওর সঙ্গে সঙ্গম করতাম তখন টের পেতাম যে ওর শরীরটা স্বাভাবিক মানুষের মতো নয়, কেমন যেন একটু অদ্ভুত লাগতো। আমার কাছে সবকিছু ভিন্ন লাগতো, কিন্তু এটা যে হবে আমি কখনো কল্পনা করিনি। তখন হুজুর বলেন কি যে এই কারণেই তোমাদের বাড়িতে এরকম খারাপ পরিস্থিতি, এরকম একটা ইফরিত জিন ঘরের ভিতরে থাকলে সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি কিভাবে আসবে? সেই বাড়ির শান্তি তো এমনি নষ্ট হয়ে যায়। তখন সেই জিনটা বলে আমার কোনো দোষ নেই, আমি কিছুই করিনি, আর আমি কাউকে মারিওনি, কোনো কিছুই করিনি, আমি ওকে ভালোবেসে এখানে ছিলাম, যা করেছে সমস্ত কিছুই ওই শয়তানগুলো করেছে। তখন হুজুর বলল কোন শয়তান করেছে? তখন সেই মেয়েটা বলল কি যে আমার একজন শত্রু আছে, সে আসলে আমার ভালো দেখতে পায় না, সে আমাকে এখানে আসতে দেখার পরেই নানানভাবে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছে। আমি প্রায় রাতেই তার কাছে বলেছি যে আমার সুখের সংসার নষ্ট করো না। আমি এখানে আসার পরে, তুমি বলো আকাশ, এখানে আসার পরে তোমাদের পরিবেশ ভালো হয়ে গিয়েছিল না, তোমার মা সুস্থ হয়ে গিয়েছিল না, সমস্ত কিছুই আমি করেছি, কিন্তু ও আমাকে সুখে থাকতে দেয়নি, ও সবসময় আমাকে টর্চার করতো। এই কথা আমি আমার বাবাকেও বলেছি, কিন্তু বাবা কোনোভাবেই এই কথা মানেনি। আর তখন আকাশ বলল তুই একে বিয়ে করেছিস কিভাবে? ধোঁকা দিয়ে। তখন সে বলল কি যে হ্যাঁ, ওকে আমার পছন্দ হয়েছিল, ওকে দেখে আমার ভীষণ ভালো লেগেছিল এবং ওকে সেদিন আমবাগানে শুয়ে থাকতে দেখেও আমার এত পরিমাণ ভালো লাগে যে আমি ভেবেছিলাম ওকে বিয়ে করব। তারপর ওর মামার মাধ্যমে আমাদের বাড়িতে মানে জিনেদের একটা আস্তানা তৈরি করি। সেখানে আমার আমার যে বাবা মা ছিল তারা এই বিষয়গুলো জানতো এবং মেয়ে সাজিয়ে আমাকে ওর সামনে নিয়ে আসে মানুষের মতো। তারপর ওর সঙ্গে আমার বিয়ে হয়। আমি জানতাম যে ও আমাকে পছন্দ করবে, যার কারণে সুন্দরী মেয়ের বেশ ধরে ওর সামনে এসেছিলাম এবং সেই বেশ ধরেই এখানে আছি আমি। এই কথা শোনার পরে আমার শুধুমাত্র চোখ দিয়ে টকটক করে পানি পড়ছিল। কি ভুল ছিল আমার! আমি তো জীবনে কাউকে যদি ভালোবেসে থাকি তাহলে ওকেই আমি এত বেশি পরিমাণ ভালোবেসেছিলাম। 6 মাস ওর সঙ্গে সংসার করেছি আর ও এসে এখন এই কথা বলছে।
ও কোনো মানুষ না, ও একটা জিন। মানে হচ্ছে একটা মেয়ে জিন। সে এই কথা আমাকে বলার পরে আমি বলি কি যে তুমি এখান থেকে চলে যাও, তুমি আমাকে ধোঁকা দিয়েছো, এই ঘটনা জানার পরে তোমার সঙ্গে থাকার কোনো মানে হয় না, আমি তোমাকে ভীষণ ভালোবেসেছিলাম। তখন সে মেয়েটা বলে, আকাশ তুমি আমাকে ভুল বুঝছো না, আমি তোমাকে ভালোবেসেছি। তোমাকে, হ্যাঁ তোমাকে আমি ধোঁকা দিয়েছি ঠিকই, কিন্তু আমি কিন্তু তোমাকে মন থেকে ভালোবেসেছি। তখন সেই পীর সাহেব বললেন কি যে তুই এখান থেকে এখনই চলে যাবি, তোর স্থান এইখানে নয়, তোর স্থান হচ্ছে জিনের জগতে, এখানে তোর কোনো স্থান নেই, তুই এখান থেকে এখনই বেরিয়ে যাবি। এই কথা বলার পরে সেই মেয়ের জিনটা বলে কি যে আমি এখান থেকে যাব না, আমি ওর সঙ্গেই থাকবো। তারপর সেই পীর সাহেব আবার তাকে কষ্ট দিতে শুরু করে এবং বলে কি যে আমি যাচ্ছি, তবে হ্যাঁ আমি যাচ্ছি ঠিকই, কিন্তু এই বংশের উত্তরাধিকারী আমি আমার পেটে নিয়ে যাচ্ছি, আমি ফিরে আসব হয়তো কোনো একদিন। হ্যাঁ আমি চলে যাচ্ছি, কিন্তু এই বংশের উত্তরাধিকারী আমি নিয়ে যাচ্ছি, আমার কথা তোদের মনে পড়বে, একদিন মনে পড়বে। এই কথা বলার পরে সে কান্নাজড়িত কণ্ঠে সেখান থেকে গায়েব হয়ে গেল। মুহূর্তের মধ্যেই চারিপাশের মেঘ কেটে গেল এবং আমি বসে কান্না করতে লাগলাম, কারণ যখন আমি শুনতে পেলাম যে আমার সন্তান তার পেটের মধ্যে আছে, এটা জানার পরে আমার কলিজা ফেটে যেতে লাগলো। আমি হুজুরকে অনেক রিকোয়েস্ট করলাম, হুজুর ওকে ডাকুন, ওকে আমি আমার সঙ্গে রাখতে চাই, আমি ওর সঙ্গে থাকতে চাই, আমি যতটুকু দেখেছি ও খারাপ না, ও ভালো জিন, আর ও নিশ্চয়ই আমার সঙ্গে, ওর সঙ্গে আমার থাকতে কোনো আপত্তি নেই, আপনি ওকে ডাকুন। তখন হুজুর বলে কি যে ওকে আমি চিরদিনের জন্য এখান থেকে বিদায় করে দিয়েছি, আর তুমি জানো না, ওদেরকে চেনো না, ওরা অনেক ছলনাময়ী, ওরা চাইলে তোমার অনেক ক্ষতি করবে। আমি বললাম কি যে হুজুর না, ওর কথা শুনে মনে হয়েছে যে ও কোনো ক্ষতি করেনি আমাদের, আমি বুঝতে পেরেছি। মাঝে মধ্যে রাতের বেলা ওকে আমি বাইরে দেখতাম এবং ঘরেও দেখতাম না, নিশ্চয়ই ও এসব আমাদের সেভ করার জন্যই করতো, আপনি দয়া করে ওকে ফিরিয়ে নিয়ে আসুন। হুজুর তখন বললো কি যে এটা সম্ভব নয়, ও চলে গিয়েছে, ও যদি নিজের ইচ্ছায় কোনোদিন আসে তাহলে হয়তো এটা সম্ভব, তবে আমি বাড়ির চারপাশে বন্ধ দিয়ে দিয়েছি, কোনো জিন এই বাড়িতে আর প্রবেশ করতে পারবে না, তোমাদের বাড়ি আগের মতো আবার ফুলে ফেঁপে উঠবে। এই কথা বলার পরে আমি বললাম কি যে হুজুর আপনার পায়ে পড়ি, আপনি আমার স্ত্রীকে ফেরত এনে দিন। আমার বাবা মা আমাকে বোঝাতে থাকে যে না এমনটা করা যাবে না, আমাদের বাড়িতে কোনো জিনকে আমি রাখতে পারবো না। তারপর সবাই এগুলো দেখছিল যারা দাওয়াত খেতে এসেছিল। তারপর আর কি ওদিনকে কারোরই দাওয়াত খাওয়া হলো না, আর বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হলো না, দোয়াও করা হলো না। তবে হুজুর ওই কাজের জন্য এখানে না আসলে হয়তো এরকম ঘটনার সাক্ষী আমরা হতে পারতাম না, তবে সেটা হয়তো খুব একটা ভালো হতো, কারণ হচ্ছে আমি যে ওকে সত্যি সত্যি খুব বেশি ভালোবাসতাম। আমি যে জীবনে যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে হচ্ছে একমাত্র ওকেই আমি এত পরিমাণ ভালোবেসেছিলাম। এই ঘটনার আজকে থেকে প্রায় 6 মাস কেটে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি বিয়ে করিনি। আমার বাসা থেকে এখনো বিয়ে করার জন্য নানানভাবে ফোর্স করে। আমি ভেবেছি আমি আর বিয়ে করব না, কারণ আমার স্ত্রীর সন্তান তো এখনো আছে, আমি ওদের জন্য অপেক্ষা করি। আপনার কি মনে হয় আমার কি তার জন্য অপেক্ষা করা উচিত হবে, নাকি আরেকটা বিয়ে করে নেওয়া উচিত হবে? ও যাওয়ার সময় বলেছিল যে যেদিন মনে পড়বে সেদিন আমি আবার ফিরে আসব, কিন্তু আমি তোকে প্রত্যেকদিন রাতের বেলা মনে করি ঘুমানোর সময়, যখন আমার পাশে ওকে দেখতে পাই না। এই কষ্ট আমি কার কাছে রাখবো? আপনাদের কাছেই আমি এই কষ্ট জানালাম। আশা করি আমার জীবনের ঘটনা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমার জন্য দোয়া করবেন যেন আমার স্ত্রীর সন্তান আবার ফিরে আসে। সে ইফরিত জিন হোক বা যাই হোক, আমি তাকে পছন্দ করি, তাকে ভালোবাসি, কিন্তু আমার বাসার কেউই মানতে চায় না। প্রিয় দর্শক, আকাশের জীবনের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আপনাদের প্রিয় হোস্ট আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আশা করি গল্পের সাথে এতক্ষণ থেকে আপনাদের ভালো লেগেছে। আপনাদের জীবনে যদি এমন কারো ঘটনা থাকে, কোনো ভৌতিক ঘটনা, জিন জাতীয় বা এই ধরনের কোনো ঘটনা থাকে, আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেইলের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্য মেগাবক্স সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।